রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন কথাকার অনুবাদক দিলওয়ার হাসান ভাই। দিলওয়ার ভাই কেমন আছেন? আছি, ভালোই, খুব ভালো। এবার মেলার বই কি কি? এবার মেলার বই একটি হচ্ছে অনুবাদ আইজাক বাসেভিক সিঙ্গারের আত্মজীবনীমূলক স্মৃতিগদ্য আমি কেমন করে আমেরিকায় হারিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে লস্ট ইন আমেরিকার অনুবাদ। আমি কেমন করে আমেরিকায় হারিয়ে হারিয়ে গিয়েছিলাম, গিয়েছিলাম, সিঙ্গার বলেছে হ্যাঁ। আর কি। আর একটা গল্পের বই এসেছে কথা প্রকাশ থেকে, কুকুর কাহিনী। আর একটা বেঙ্গল বুকস থেকে কিশোরদের জন্য মুক্তিযুদ্ধের গল্প গগনঢুলি। মানে যে তিন প্রকাশনার কথা বললেন, তিন প্রকাশনার প্রোডাকশনই এত ভালো, আমি নিশ্চিত। প্রচ্ছদ আমি দেখেছি, খুবই সুন্দর। একটা হলো গল্প, একটা আপনার নিজের লেখা মৌলিক গল্প, দুটো কিশোরদের একটা মৌলিক গল্প গগনঢুলি, সেটা আমার লেখা, আমার মৌলিক। গ্রেট। আমি একটু জানতে চাই, এই যে আপনার লেখালেখি, আপনার লেখালেখির প্রক্রিয়াটা কেমন আসলে? আপনি কি রুটিন করে লেখেন, প্রকাশকদের চাপে লেখেন, না আসলে নিজের অন্তর্গত তাগিদে লেখেন? প্রকাশকদের চাপে মোটেও লিখি না, আমি লিখি আমার নিজের তাগিদে, নিজের ভালো লাগা থেকে, এবং বলতে গেলে নিজের জন্যেই লিখি। তারপরে যদি কেউ ছেপে দেয় তাহলে সেটা আমার বাড়তি পাওনা। যদি কেউ নাও ছাপে তাও আমি লিখব। লেখালেখিটা হচ্ছে আমার একটা প্যাশন। আমি কিভাবে আমেরিকা আবিষ্কার করলাম, এটা যেমন আপনি যখন অনুবাদ করেছেন তখন নিশ্চয়ই বইটা পড়ে আপনার খুব ভালো লেগেছে, অবশ্যই সেজন্যই করেছেন। আমি জানতে চাই, এই বইটা পড়ার পর আপনার অনুভূতি কি হয়েছিল? কেন আপনার মনে হলো এটা অনুবাদ করা দরকার? এই বইটা আইজাক বাসেভিক সিঙ্গার হচ্ছেন অত্যন্ত একজন, মানে খুব বড় মাপের একজন লেখক। তিনি হচ্ছেন লেখকদের লেখক। তিনি কিভাবে জীবনযাপন করেন, তিনি কিভাবে ভালোবাসেন, তার মর্মবেদনা, তার পীড়া, তার প্রেম, তার বেদনা, দুঃখ, এগুলো তিনি ওই বইটার মধ্যে প্রকাশ করেছেন। তিনি তো পোল্যান্ডে ছিলেন। 1935 সালে যখন পোল্যান্ড দখল করার পায়তারা করছে হিটলার, তখন তিনি একদম শূন্য হাতে অনেকটা জীবন বাঁচানোর মতো করেই আমেরিকাতে চলে গিয়েছিলেন। তার ভাই ছিল জোশুয়া সিঙ্গার, খুবই বিখ্যাত লেখক, বলা হয়ে থাকে তারই নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। সেই ভাইয়ের ডাকে উনি বলছেন, তোমার যদি জীবন বাঁচাতে চাও তাহলে এখানে পালিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। তিনি তখন একটা জাহাজে চড়ে নরম্যান্ডি থেকে ফ্রান্সের উনি রওনা দিলেন আমেরিকাতে। 7 দিন লাগলো। জাহাজে তিনি খুবই কষ্টকর একটা জীবনযাপন করলেন। যারা খাবার সার্ভ করে তারা তার সাথে খারাপ ব্যবহার করলো। ওখানে জার্মান, ফরাসি ভাষা ছাড়া আর কোনো ভাষা কেউ জানে না। তিনি খুবই অবহেলার মধ্যে দিন যাপন করছেন। তখন হঠাৎ ইদিশ ভাষী, মানে এক পোলিশ মহিলার সাথে তার আলাপ এবং বন্ধুত্ব, সেই যুবতী, এবং তার সঙ্গে তার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সেখানে স্থাপিত হয়। এবং পরে আমেরিকাতে যখন তিনি পৌঁছেন, তার সঙ্গেও তারপরে ওই মেয়েটার সাথে তার একটা সম্পর্ক ছিল। মানে এ তো দারুণ আখ্যান। মানে মনে হয় যে এটা কোনো আত্মজীবনী নয়, এটা একটা উপন্যাস। বাহ! মানে এই যে, মানে আপনি আরো অনেক বড় লেখকদের লেখা অনুবাদ করেছেন, মুরাকামি করেছেন, রবার্তো বোলানিওর কথা বলছিলাম আমরা, সরলা এরেন্দিরাও ডানা কাটা পড়ি, এটা আপনার একটা, এটা আমার মৌলিক। এরিন্দিরা চরিত্রটা হচ্ছে মার্কেজের চরিত্র। সেখানে মার্কেজের ওই এরিন্দিরার সঙ্গে আমাদের দেশের এক এরিন্দিরাকে আমি মিলিয়েছি। মানে এই যে রূপান্তর বা এই যে নিয়ে অন্য প্রেক্ষাপটে বসানো, এইটার পেছনে সাহিত্য চিন্তাটা কি ছিল দেলার ভাই? সাহিত্য চিন্তাটার চাইতে ভালো লাগাটাই বেশি ছিল যে এই যে এরিন্দিরার মতো মেয়েরা কিন্তু আমাদের দেশে আছে, যারা বাধ্য হয়েই মানে দেহ ব্যবসা বা দেহদান করতে ওই পথে তারা যায়। সেরকম ব্যাপারটা আমার কাছে, আমার সরলা এরিন্দিরার গল্পটা যদি জেনে থাকেন, তার দাদিমা নিজেই তাকে বেশ্যাবৃত্তিতে নামাচ্ছেন, তাকে বিক্রি করে দিচ্ছেন, এবং শত শত মানুষ তাকে ভোগ করছে। তা আমার দেখা এরকম একটা চরিত্র ছিল। শত শত মানুষ ভোগ না করলেও অত্যন্ত মানে পেটের তাগিদেই সেই মেয়েটাকে রাস্তায় নামতে হয়েছিল। সেই মেয়েটাকে আমি দেখেছিলাম এবং এরিন্দিরার সঙ্গে মিলিয়ে আমি ভয়াবহ গল্প, সেই গল্পটা লিখেছিলাম। আপনার এবারের যেই কুকুর কাহিনী যেই বই,
সেটার প্রেক্ষাপটটা যদি আমাদেরকে বলেন। সেই কুকুর কাহিনীতে তো 13টা গল্প আছে, নানা ধরনের গল্প আছে। তার একটা হচ্ছে কুকুর কাহিনী। কুকুর কাহিনী হচ্ছে রাস্তার মধ্যে পড়ে আছে একটা মৃত কুকুর, একটা মেয়ে সেই কুকুরটাকে বুকে তুলে নিয়ে চলে যাচ্ছে। সবাই মনে করছে নিয়ে ফেলে দিবে, কিন্তু যেভাবে সে বুকে তুলে নিচ্ছে তাতে সে ফেলে দেওয়ার কথা নয়, তাকে ঠিকমতো আমার মনে হয়েছে সে দাফন করবে। এই যে ছেলেটা, ওই যে মেয়েটা এই কাজ করছিল, আমার যে প্রোটাগনিস্ট গল্পের তার পরিচিত, সে তাকে ডাকছে এই এই, কিন্তু সে শুনতে পাচ্ছে না। সে কুকুরটাকে, সে ভেবেছিল কুকুরটা মারা যায়নি, সে তখন তাকে বাঁচানোর জন্যই এগিয়ে গেছে তার এক সঙ্গীকে নিয়ে। পরে দেখেন যখন মেয়ে, যখন দেখেছে সে মরে গেছে, বাঁচার সম্ভাবনায়, তখন তাকে বুকে করে নিয়ে চলে যায়। আর বললেন না, আর বললেন না, আমাদের পাঠকরা পুরোটা বুঝে ফেললে লেখাটা পড়বে না। দুলাল ভাই, আপনার একটা বৈচিত্র্যময় জীবন, মানে আপনি নানা পেশায় ছিলেন, একটু আগে বলছিলেন আমাকে, তার মধ্যে আপনি নিজের তাগিদে লিখছেন। আপনার লেখালেখি জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি ছিল? লেখালেখি তো আমি বললাম যে প্যাশন হলেও এটা একটা প্রকাশের একটা ব্যাপার থাকে, কিন্তু এই প্রকাশের ব্যাপারে আমি কিন্তু খুব বাধার মুখোমুখি হইনি, বরং আমি খুব ভালোভাবেই গৃহীত হয়েছি। এবং এই লেখা প্রকাশের ব্যাপারে বা সেগুলোর বাজারজাতকরণের ব্যাপারে আমার কোনো দিন সমস্যা হয়নি। এ ব্যাপারে মানে বেশ স্বচ্ছন্দই ছিলাম। কিন্তু আমি কখনো, প্রায়শই আমি যেচে কাউকে লেখা দিই না। লেখা আমার চাইতে হবে, এবং লেখার জন্য আমি একটা শর্ত আরোপ করি, যে কোথাও লিখলে আমাকে টাকা দিতে হবে। 5 লাইন লিখলেও আমি টাকা নিই। যারা দেয় তাদের কাছে আমি লিখি, আর যারা দেয় না তাদের কাছে আমি লিখি না, একদম পরিষ্কার। এটা অনেকেই জানে। এবং এ কারণে আমার লেখালেখির পরিমাণেও হয়তো ছাপার দিক থেকে কিছুটা, এখন, আগে তো বিস্তর লিখেছি আমি, তখন তারা পয়সাও দিত, আমি বিস্তর লিখতামও, কিন্তু এখন সেই আবহাওয়াটার লেখালেখির জগতে নেই। মানে এটা নাই কেন? এটার পিছনে কারণটা বলে কি মনে হয় আপনার? এটা সবাইকে তারা টাকা দিতে রাজি আছে, কিন্তু শুধু লেখককে দিবে না। কিন্তু এই যে একটা মানে মানসিকতা, যে লেখককে টাকা না দিলেও লেখা যায়, লেখা পাওয়া যায়, কিন্তু কি লেখা পাওয়া যায় সেটা তারা ভাবেন না। একদম। ফলে আমরা দেখি যে দৈনিক পত্রিকায় একটা ছাত্র কলাম লিখছে, যেটা কিছুই হচ্ছে না। বড় বড় দৈনিকে আমি আপনাকে খুলে দেখাতে পারবো, বিখ্যাত দৈনিকে একটা ছাত্র কলাম লিখে দিচ্ছে, কিন্তু সেটা কিছুই হয় নাই। কিন্তু যেহেতু তারা বিনা পয়সায় পেয়েছে, ফলে তারা চেপে দিচ্ছে। মানে এই প্রক্রিয়া আসলে আমাদের গণমাধ্যমের মান যে কোথায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা আপনিও জানেন, আমিও জানি, এবং সবাই জানে। একদম। আমি একটা জিনিস জানতে চাই, সামাজিক বা সাংস্কৃতিক যেই পরিফেরি বা যে ইস্যুগুলো, সেগুলো আসলে লেখক দিলওয়ার হাসানকে কিভাবে প্রভাবিত করে? সেগুলো তো এই সাংস্কৃতিক বা বিষয় বলেন না যাই বলেন, সেটা তো একটা সমাজের ভিতরেই ঘটে, এবং সমাজ যে মানে ঘটে যাওয়া যে জিনিসগুলো লেখকের মধ্যে একটা অভিঘাত অবশ্যই সৃষ্টি করে। সেটা আমার মধ্যেও করে, আমাকে আলোড়িত করে, এবং যেটা সবচেয়ে বেশি আলোড়িত করে মানে আমার লেখার একটা প্রেরণাও বটে। একদম। আপনি লেখালেখি করেন, আপনি সিনেমা, সঙ্গীত, শিল্পকলা, ভ্রমণ এবং সাংবাদিকতা বিষয়ে আপনার আলাদা প্যাশন আছে, সেটা আমরা জানি। দিলওয়ার ভাই, এই যে শিল্পের নানা শাখায় আপনার যাতায়াত আছে, নানা শাখা নিয়ে আপনি চিন্তা করেন, ভাবেন, লেখেনও, আপনি ব্যক্তিগত জীবন আর লেখক জীবনটাকে কিভাবে সমন্বয় করেন? আসলে কোনো বুদ্ধি কি আপনার অনুজ লেখকদেরকে দেবেন? না, বুদ্ধি দেওয়ার কিছু নাই। যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে নিশ্চয়ই। আমার অভিজ্ঞতার থেকে সবচেয়ে আমি লেখার ব্যাপারে যেটা বেশি মনে করি যে পড়ার চর্চাটা এখন একেবারেই নেই। একদম। মানে বিশেষ করে নতুন লেখক যারা, তাদের সাথে আমি আলাপ করে দেখেছি, তাদের পড়ার প্রতি খুব আগ্রহ নেই। আপনি শুনলে অবাক হবেন, সেদিন একটা খুব বড় প্রাইভেট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের এক ছাত্রীর সঙ্গে কথা বলার সময় বাতিঘরে তাকে জিজ্ঞেস করলাম যে মার্কেজের কি বই আপনি পড়েছেন। মনে হলো সে নামও শুনে নেয়। আমাদের মার্কেজের তো খুব বিখ্যাত অনুবাদ আছে, যে সাবিক, সেদিকে আপনি পড়েছেন? বলে যে না। তখন তাকে আমি বাতিঘর থেকে একজন কর্মীকে ডেকে এনে তাকে বইটা দেখালাম, দেখুন এই হচ্ছে মার্কেজ এবং তার এই বই নিঃসঙ্গতার 100 বছর। আমি খুব বিস্মিত হয়েছি যে একজন সাহিত্যের ছাত্রী কি করে খুব বড় একটা বিশ্ববিদ্যালয়, ধরেন মানে মার্কেজের তো মানে ইংরেজিতেও দুর্দান্ত সব মানে সরলীকৃত সংস্করণ পাওয়া যায়। লাভ ইন দ্য টাইম অফ কলেরা তো অসামান্য উপন্যাস। হ্যাঁ, এগুলো নিয়ে কিছু কি বলবো, কিছু বলার নাই। এগুলো এতটুকু যদি চর্চা যদি না থাকে, তাহলে তারা
বা যে কেউ কি করে লিখবে। একদম। লেখার জন্য সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পড়া। পড়তে হবে। না পড়লে তো লেখা আসবে না। দিলওয়ার ভাই, আপনি একজন দারুণ পাঠক, সেটা আমরা জানি। আপনার লেখালেখিতে, আপনার এই জীবনের পড়াশোনায় আপনার উপর সবচেয়ে বেশি প্রভাব রেখেছে এরকম ৫ জন লেখকের নাম যদি আমরা জানতে চাই, কাদের কথা বলবেন? প্রভাব ঠিক আমাকে মানে প্রভাবিত মানে করে নাই, আপনাকে আপনার ভালো কিন্তু লেগেছে। আমার ভালো লাগে। যেমন শ্যামল গঙ্গোপাধ্যায়, আমাদের মাহমুদুল হক, তারপরে অনেকেই আছেন, নাম মনে করা তো খুব মুশকিল। আইজাক বাশেভিচ সিঙ্গার, তারপরে সল বেলো, এরা আমাকে খুব মানে আমার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করে। দিলওয়ার ভাই, আমি আপনাকে দুইটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করে আমরা একটু র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। প্রথম হাইপোথেটিক্যাল প্রশ্ন হলো, ধরেন পৃথিবীর যে কোনো সময়ে টাইম মেশিনে চড়ে আপনি যেতে পারবেন, ভবিষ্যতে বা অতীতে, এবং আপনি যে কোনো একজন লেখকের সাথে একটা বিষয় নিয়ে আড্ডা দিতে পারবেন। আপনি কোথায় যেতেন, কার সাথে আড্ডা দিতেন, কি নিয়ে আড্ডা দিতেন? আমি আইজাক বাশেভিচ সিঙ্গারের সাথে আড্ডা দিতাম। বিষয় কি? বিষয় কি করে উনি লেখেন আর কি করে এই সমস্ত বিচিত্র সব চরিত্র উনি তার লেখায় আমদানি করেন, এবং বিচিত্র হলেও খুবই গভীর এবং খুবই মর্মন্তুদ। এমন সব মানুষকে তিনি তুলে নিয়ে আসেন যাদের কথা সাধারণভাবে কেউ ভাবে না, কিন্তু তিনি ভাবেন। আর তার লেখার মধ্যে একটা মিথিক্যাল জগৎ আছে, একটা মানে এমন কল্প রাজ্য আছে যেটা সত্যি আমাকে খুব আলোড়িত করে। কাজেই আমি সুযোগ পেলে আইজাক বাশেভিচ সিঙ্গারের সাথে তার আমেরিকার যে অ্যাপার্টমেন্ট, আচ্ছা, সেখানে তার সঙ্গে আমি আড্ডা দিতাম। এবার তো 3টা বই বেরিয়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনার হাত খালি। এখন কি নিয়ে কাজ করছেন? এখন আমি একটা উপন্যাস নিয়ে কাজ করছি, মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাস। সেটা লেখা হয়ে গেছে, সেটা আমি সম্পাদনা করছি। হয়তো কিছুদিনের মধ্যে সেটা আমি প্রকাশকের হাতে দেব, এরকম একটা। আগাম শুভকামনা। এই বিরুদ্ধ সময়ে আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নিয়ে আসতেছেন। খুবই প্রিয় একটি বিষয়, এবং হ্যাঁ। আমি সারা জীবনই মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে লিখবো। কারণ মুক্তিযুদ্ধ আমি প্রত্যক্ষ করেছি। মুক্তিযুদ্ধের সময় যে মানে যে বেদনার সৃষ্টি হয়েছিল, মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছিল, যেভাবে নৃশংসভাবে মানুষকে খুন করা হয়েছিল, সেটা আমার মাথা থেকে জীবনে কোনোদিন যাবে না। আমি নিজে মানে আর্মিদের মানুষ মানে খুন করতে দেখেছি, অত্যাচার করতে দেখেছি। কাজেই মুক্তিযুদ্ধ নিয়ে আমাকে সারা জীবনই লিখতে হবে। আমি লিখবো, আমি লিখে আমি আনন্দও পেয়ে থাকি। আমি মনে করি যে লেখা উচিত এই বিষয়ে। দেলোয়ার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা র্যাপিড ফায়ার রাউন্ডটা যাই। গুলি বর্ষিত হবে। হ্যাঁ, গুলি বর্ষিত হবে। আপনি গুলির কথাই তো বললেন, গুলি বর্ষিত হবে। এই রাউন্ডে আপনাকে উত্তর দিতে হবে যথাসম্ভব কম শব্দে, 5 সেকেন্ডের মধ্যে। আমি একটা শব্দ বলবো, তার প্রতিক্রিয়াই দেবেন আপনি মূলত। আচ্ছা। প্রথম শব্দ, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বাংলাদেশের গৌরব, এবং সেটা সারা জীবন থাকবে। বা সাংবাদিকতা। সাংবাদিকতা আমার নিজের একটা প্যাশন, কিন্তু বাংলাদেশে সঠিক সাংবাদিকতা হচ্ছে না। কবিতা। কবিতা আমার খুবই প্রিয় জিনিস। কবিতা না পড়লে আমি এতটা লিখতেই পারতাম না। আনন্দ। আনন্দ মানুষের জন্য খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। প্রেম। প্রেমও একটা প্রয়োজনীয় ব্যাপার। প্রেম না থাকলে জীবন ঊষর মরুভূমির মতো হয়ে যায়। গান। গান আমার প্রিয় বিষয়, বিশেষ করে রবীন্দ্রনাথ সহ 5 কবির গান আমার খুবই ভালো লাগে। ভালোবাসা। ভালোবাসা খুবই অপরিহার্য মানুষ। যৌনতা। যৌনতাও খুব একটা দরকারি জিনিস। সাহিত্য পুরস্কার। সাহিত্য পুরস্কারের ব্যাপারে আমি চিন্তাই করি না। পুরস্কার পাওয়া যে খুব লেখকের জন্য জরুরি, তাও আমি মনে করি। জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য আমি যেভাবে বাঁচতে চাই, এবং দেশ, সমাজ, কাল, তাকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। গবেষণা। গবেষণা প্রয়োজনীয়, কারণ গবেষণা থেকে অনেক কিছু বেরিয়ে আসে, অনেক কিছু জানা যায়। প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা বলতে আসলে কোনো মানে বিষয়ই আমার মধ্যে কাজ করে না। বাংলাদেশ। বাংলাদেশ আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, এবং পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ। অবহেলা। অবহেলা করলে আমার মনটা একটু খারাপ হয়ে যায়। জীবনের সেরা আক্ষেপ। সেরা আক্ষেপ এখনো খুব ভালো কিছু লিখতে পারি না। এই আক্ষেপ সমস্ত ভালো লেখকের। বাবা। বাবা খুব প্রিয় মানুষ ছিলেন। মা। মা আরও বেশি প্রিয় ছিলেন। কথা সাহিত্য। কথা সাহিত্য খুবই দরকারি একটা সাহিত্যের অনুষঙ্গ, কিন্তু ঠিকমতো হচ্ছে না। প্রকাশক। প্রকাশক একটা জটিল ব্যাপার বাংলাদেশে। রয়্যালটি। রয়্যালটি খুব একটা পাওয়া যায় না। প্রিয় লেখক। শ্যামল গঙ্গোপাধ্যায়। অপ্রিয় লেখক একজন। অপ্রিয় লেখক বলতে কিছু নয়, অপ্রিয় লেখকের নাম আমি বলতে চাই না।
দেলোয়ার ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার তোমাকেও জন্য। ধন্যবাদ তোমার এই মানে প্রাণোচ্ছল কথাবার্তার জন্য। তুমি খুব সুন্দর করে, খুব উচ্ছ্বাস দিয়ে আনন্দের সঙ্গে কথা বলো, যেটা দেলোয়ার ভাই অনেকেই করে না। দেলোয়ার ভাই এটা কিন্তু এটা আমরা প্রোমো বানায় ফেলবো, বুঝছেন? আপনি যে এই যে ক্রেডিটটা আমাকে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কথাকার অনুবাদক, আমার প্রিয় মানুষ, প্রিয় লেখক দিলওয়ার হাসান ভাইয়ের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।